আর করব না শুদ্ধ ভাই। ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন, জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল। তার পেছনে পেছনে চেলাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট। মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর। দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন শুরু ঘাম। এই মুহূর্তে রাগে দিকশূন্য সে। জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো, 3 দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব। সবকিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্য বকে যাও প্রধান কারণ। আর তার মতে, কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে তার পানিশমেন্ট আপনা আপনিই ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও আর দেরি করল না, সঠিক মানুষকে, সঠিক পন্থায়, সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন 3 পিচ। লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে। ঠোঁটে মিষ্টি হাসি। স্নিগ্ধ মুখখানায় অপার মায়া। ডাগর ডাগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরামুখে থাকতে ভালো লাগে না তার। দিনের ছোট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার। মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে, ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে একথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপে গিয়ে দৃষ্টি ছুড়ল মেইন গেটের ওপাশে। সামনের রাস্তা দিয়ে একজনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশা টুংথাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে বেকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও উনার ফিরতে দেরি হয় প্রায়ই দিন, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে টা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখেই চলতে হবে। কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি, সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করল। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পোড়ায় নজর কাটছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না। আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে, গাছের সঙ্গে হেলান দিয়ে, ঘাসের উপর বসে, এক এক পোজে এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো তার মনমতো হওয়ার হাসি লেপ্টে রয়েছে অধৈর্যে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবল লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে। তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহ যা, ধরে পড়ে গেল। এখন কি বলবে? সে উপায় না পেয়ে গালভর্তি হেসে বলল, হে হে, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়? গরম লাগছিল। যা গরম। আলতা আলতা তো রাতেই পরেছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করল না। শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগল। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্কও সংকেত পাঠালো, এর মতিগতি সুবিধার নয়, পালা শীতল, পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করল। আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই। ছেড়ে দেন। রে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যা বলায় রাগে কোনো উত্তর করল না শুদ্ধ। তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা 8-এর ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনের চেয়ারেই বসেছেন সারাফাত, সাওয়ান ও শাহাদত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 3টে চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরেই শতরূপা চৌধুরীও এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী। উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে।
একমাত্র ছেলে রুবাব কবির, পেশায় মেরিনার। বছরের একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েক দিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝেই আসেন ভাই ভাবি ভাইপো ভাইঝিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে। শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে থরবর করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক। বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চেলাকাঠ দেখে বিস্ময় খই হারিয়ে ফেলেছেন সকলে। এইটুকু মেয়েকে চেলাকাঠ দিয়ে মারতে পেরেছে? মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সিতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাদ সাধতে। চেলাকাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। নয়তো ছেলেটা হঠাৎ রাগল কেন? এখন যদি রাগের বসেই ঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হারগিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল। মুখ থুপকে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করামাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে, ওমাগো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সিতারা চৌধুরী দ্রুতবেগে চেলাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকাঠ দিয়ে কেউ মারে? ম রে যাবে তো মেয়েটা। যাক, ম রে যাক। এই রকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপ ধরলি কেন, হ্যাঁ? এ কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন। কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছনে থেকে বড় মাকে ঝাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে। চোখ, মুখ লাল করে ভয় সিটিয়ে আছে বড় মার পেছনে। ফাটা বেগুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে। আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে। কিন্তু সিতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করব না ভাইয়া। এবারের মতো মাফ করে দাও। আর করবি কি না পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম, চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বল বলেছিলাম। শুদ্ধর ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়াল। অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসাল শীতলের পিঠে। তখন সারাফাত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে যখন তখন তাদের গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন প্রয়োজন, গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখব? বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এ কথা যদি শুদ্ধ জানে ওদের মেরে শুটকি করে রোদে শুকাতে দেবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হলেন। তাচ্ছিল্যের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান। মুখ তো নয় যেন ধারালো ব্লেড। যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুতি থাকে। তবুও তিনি দমে গেলেন না, ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুন সেসব দেখার জন্য আমরা আছি। তুমি কেন মারবে? কারো অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিঁড়ে ফোটাও দাগ লাগায় তাহলে আমি তাকে ছেড়ে দেব না। সে হোক বাবা মা কিংবা কাজিন। কথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারল মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে থান থান হয়ে ছিটিয়ে গেল চারদিকে। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে। অথচ এই বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন সারাফাত চৌধুরী কিছু বলার আগে সাওয়ান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করল, কি করেছে শীতল? মারছিস কেন, বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতলই ফোপাতে ফোপাতে বলল, টটিক টিকটিক করেছি। তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকাতেই পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করছি। কথা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে। বলে কি এই মেয়ে? মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে করা কণ্ঠে শুধাল, তোরা জানতি না? বোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ার্তের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। কথা তারা জানত। শীতলের পেট পাতলা যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল। এরা তিনজনেই এক ঘাটের মাঝি। এদের খবরও তার জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে।
এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেলে সাওয়ান চৌধুরী থামালেন। তিনজনকে খুব বকলেন। মেজ বাবার বকা শুনে শখ, স্বর্ণ, শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। শারাফাত ও সাওয়ান চৌধুরী উনাদের অফিসে চলে গেলেন। উনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন। বর্তমানে আছেন চট্টগ্রামে। শারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা, উনার সহধর্মিণী সিতারা চৌধুরী এবং তার ৩ সন্তান সায়ন, শুদ্ধ, শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক রিসার্চার। সে ঢাকায় থাকে। সুযোগ বুঝে ২-৪ দিনের জন্য বেড়াতে আসে। আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী। সাওয়ান চৌধুরী এই বাড়ির মেজ কর্তা। তার সহধর্মিণী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়স ১২ বছর। ওদের জনের চেহারা একই রকম। চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের জনের চোখেই সমস্যা বিধায় চশমা পরতে হয় জনকে। রোগ শোকও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে ১ ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্র সিরাত মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনের সেবা শুশ্রূষা করার। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো, একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। উনার সহধর্মিণী শিমিন, তাদের ২ মেয়ে, স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স ২য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম, সেখানে থাকেন। স্ত্রীসহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন। তারা এই বাড়ি থেকে এক পা নড়তেও ইচ্ছুক নয়। ধরা বাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। কথা শুনে উনিও কিছু বলেন না। কারণ উনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না। বরং শারাফাত, সাফওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশিই ভালোবাসে তাদের। সিতারা, সিরাত, শিমিন ৩ যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে। সব মানিয়ে নেয় নিজেদের মতো করে। তবে মজার ব্যাপার এই চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের নামের শুরু অথবা দিয়ে। যেটা সচরাচর কোথাও শোনা যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে তাই পালাতেও পারছে না। সেই শীতলের দিকে তাকিয়ে খ্যাক করে হেসে বলল, আর ছেলে পেলি না? শেষে কি না ড্যান্ডিখোরের প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো। পায়ের ব্যথায় যান যায় অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মীর জাফরের দল একটা সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না তাই শীতলও খ্যাক করে বলল, কে ড্যান্ডিখোর? সে মোটেও ড্যান্ডিখোর না। কথা শুনে সায়ন হো হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজ মা এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বললেন, ড্যান্ডি কি রে বাপ? ড্যান্ডি এক ধরনের আঠা। ড্যান্ড্রাইট অ্যাডহেসিভ নামের আঠাকে ছোট করে ড্যান্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ড্যান্ডি। এটা এখন নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। সায়নের কথা চোখ সিরাতের চোখ কপালে উঠে গেল। উনি আতকে উঠে বললেন, হ্যাঁ রে শীতল, শেষে কি না আঠাখরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেলমা। আঠাখর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেজ মায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজ মা, আঠার দিয়ে সব আইটেম বানাবে। আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালা ভুনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক অ্যাপায়ন না করলে চলে? কথা বলে সায়ন আবারও হাসতে লাগল। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুঁচকে নিলেন। আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা। কি যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নেবে। নয়তো শুদ্ধ ভাই চেলাকাঠ ভাঙবে তার পিঠের উপরে। ড্রয়িং রুমে বসে মা, চাচিদের দিকে বিরক্তি চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্তির ভারে চোখ, মুখ কুঁচকে আছে তার। পায়ের পেশিতে কালশিটে পড়ে যাচ্ছে তাই অবস্থা। ব্যথায় পিঠ, পা, অবশ প্রায়। তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে শিমিন চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে। কিন্তু সেই গেছে এখনো ফেরার নাম নাই। থাকবে কিভাবে? রান্নাঘরে ৩ যা মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। লাল শাক, পুঁইশাক দেখে পুরনো কিছু কথা মনে পড়েছে ৩ জায়ের। উনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারত না, কার কোনটা খেতে ইচ্ছে করত, কোন খাবার দেখা মাত্রই গাগুলাত এসব কথায় উঠেছে। উনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহেলা।
ওই মহিলা আরেক গল্পবাজ, যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলায় গালিও ছুড়ে অনায়াসে। উনার এই বদ স্বভাবের কারণে সায়নের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাচুমাচু করে বলে, জীবনেও আর গালাইতাম না ভাইজান। যদি গালাই, তাইলে কুত্তার লগে দোস্তি করুম। কুত্তা আমার দোস্ত। এরপর দুদিন ঠিক থাকে, তারপর যা কার তাই। শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কম কথা বলে দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাফ ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলেই ফেলেছিল, মা জননী আপনি ছুডু পুলা ইরাম খসখিসা মেজাজের কেন? হেই প্যাডে থাকতে কি খুকসা পাতার রস খাইছিলেন? সেদিন তার কথা শুনে বড় মাও বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এইদিকে রান্নাঘরে গল্প আরও জমে উঠেছে। অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফোপাতে ফোপাতে খোরাতে খোরাতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগল। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে এই পাজি শুদ্ধ। সব জায়গায় শুদ্ধ পুরুষগিরি না করলে চলে না তার। ইস, চেলাকাঠ দিয়ে কত জোরে মারল। এভাবে কেউ কাউকে মারে? পুলিশও চোরকে এভাবে পেটায় না বোধ হয়। আর কেউ কিছু বলল না, বারণও করল না, শুধু পানিশমেন্ট দেওয়া দেখল। এখানেই প্রমাণ হয় বাড়ির কেউ ভালোবাসে না তাকে, কেউ না। যখন কেউ ভালোইবাসে না এই মুহূর্তই রে গেলেই ভালো হতো। তখন সবাই বুঝত, এত মার্কাটের কি খুব দরকার ছিল? কি এমন মস্ত বড় পাপ করেছে? শুধু টিকটকই করেছে। অসংখ্য মানুষ টিকটক করে, প্রেম করে। তারা কি মানুষ না? মোদ্দা কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তানে যখন নারে মানুষ তখন প্রেমে পড়ে। প্রেম করতে ডগমগ করে উতলে প্রেমের খাদে। সেই খাদে একা একাই হাবুডুবু খায়। তারপর যখন হুঁশ আসে তখন বুঝে প্রেম কি জিনিস। আর মনের খুশির জন্য করে টিকটক। নেচে, গেয়ে, বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিকে। তাই তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত একথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতো অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনিয়া আপুও টিকটিক করে। তার লদলদে গতর নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এত স্বামীকেও স্মরণ করা হয়, টিকটকও করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে। পড়াশোনায় পুরাই ডাব্বা। কলেজ ব্যাগে বই বাদে মেকআপ সামগ্রী নিয়ে ঘুরে। পথে, ঘাটে, সুযোগ পেলেই টিকটক করতে শুরু করে। এসব করে সমান তালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে। দেশে আসা আইফোন প্রায় নকল হয়, তাই সরাসরি বিদেশ গিয়ে চোখে দেখে, পরখ করে, আইফোন কিনবে। কি সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নেই তো। এই সুখ অনিন্দ, নিষ্কলঙ্ক। বাস্তব সত্য হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে, কিছু হলে বলার আগে কিলকিল করে যত্ন করে আসে। আর যার টাকা নেই তার সম্মানের পরদ একদম শূন্যের কোঠায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মিলে না, যত্ন মিলে না এ বাড়িতে। জলজ্যান্ত উদাহরণ হিসেবে তার কথাখানায় ধরা যাক, তার টাকা নেই, ছোটখাটো ইনকামের সোর্স ও নেই, এজন্য কেউ দেখতেও পারে না, ভালোবাসে না। মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই সবার চোখের মণি, কয়লার খনি। ওর সামান্য জ্বর এলেও সবাই তাকে আদরে আদরে গদগদ করে মাথায় তুলে রাখে। অথচ তার বেলায় যেন লবডঙ্কা। অন্যকে কি বা বলবে? নিজের আপন মায়েরই কোনো পাত্তা নেই, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারো পাত্তা লাগে না, পায়ের ব্যথাতেই রে ভূত হয়ে এখানে এভাবে পড়ে থাকুক। আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক। এমন মনগড়া অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানায় রয়ে গেল, সে ঘুমানোর পর তার মা, বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে। ঠিকঠাক শুইয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করল, অথচ এটাও অজ্ঞাত রইল। তার মা পায়ের কালশিটে দেখে ছলছল চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়েছেন স্নেহমাখা স্পর্শে। কপালে আদর এঁকে অশ্রুভেজা চোখ মুছে দিয়েছেন মমতামাখা আঁচলে। আর বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা ঝেড়েছে। আন্ডারস্কোর, আন্ডারস্কোর, আন্ডারস্কোর। সময় তখন দুপুর 1:48। এ সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতে থাকে না বললেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ সারা সম্ভব হয়ে ওঠে না। ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসাব নিকাশের ব্যাপার থাকে। মোদ্দা কথা সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু শারাফাত ও সাফওয়ান চৌধুরীর ছোট ভাই শাহাদত চৌধুরী ছুটিতে এলে 3 ভাই একসঙ্গে খেতে বসে। তখন যত ব্যস্ততায় থাকুক 3 বেলা একসঙ্গে এক টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন। তখন ভাইয়ের থেকে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ শাহাদাত চৌধুরী বাড়ি বাইরে থাকেন। দিনের পর দিন মাসের পর মাস একা একা খান।
পরিবারকে কাছে পান না, সময় দিতে পারেন না। উনার নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে। গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সারতে ইচ্ছে করে। তাছাড়া এক টেবিলে খেতে বসলে কত কথা হয়, কত মজা হয়, রাগ অভিমান, দুষ্টুমি খুনোসুটি সবই হয়। আর এগুলো বন্ধনকে আরো দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে শারাফাত চৌধুরী আদেশে যে কটা দিন উনি বাড়িতে থাকেন সবাই খাওয়ার সময় ঠিক সময়ে পৌঁছে যায়। নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাওয়ার টেবিলে এসে হাজির। অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত। তার কথা জিজ্ঞাসা করায় সকলে মুখ চাওয়াচাওয়ি করল। কেউ জানে না তার কথা। সকালের পর তাকে নিচে দেখা যায়নি। রুম থেকেও বের হয়নি। এমনকি সকালেও খায়নি। কথা শুনে শারাফাত চৌধুরী নিজেই গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতেও পারবে না, কথা কারও অজানা নয়। বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরও ফাজিল হয়েছে সে। শাসন, শাসনি। একটা মেরেছে কি না তাতে না খেয়ে, কেঁদে কেটে, ঢঙের পসরা খুলে বসেছে। বাবা গেল, এরপরও যদি না আসে তাহলে আরে দফা মার হবে তার। সকালে চেলাকাট দিয়ে দিয়েছে, এবার হাতি যথেষ্ট। থাপ্পড়ে মারির দাঁত যদি না নড়িয়েছে তার নামও সোয়াইব চৌধুরী শুদ্ধ নয়। এদিকে ক্ষুধার চোটে শীতলের সাধের ঘুম ভেঙে গেছে অনেক আগে। কিন্তু মনে জেদ পুষে উঠছে না, খেতেও যাচ্ছে না। খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে। তার রাগের আবার আরেক জ্বালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধামন্দা হারিয়ে যায়। আর তার পেটে রাগঝুসে ক্ষুধা এসে হাজির হয়। ইচ্ছে করে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলবে। কথা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বুঝাবে কিভাবে সেও বড় হয়েছে? তাকে যখন তখন মারা যাবে না, বোকাও যাবে না। কিন্তু কেউ খেতে ডাকছে না। কেন? কিছুক্ষণ আগে বাবা, মেজ চাচ্চু, বড় মা, শখ আপু ডেকেছিল, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশচুম্বী কি না? যাবেও না, খাবেও না, ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাঁক করে বলেছে, এত ডাকাডাকির কি আছে? খাবে না ভালো কথা। এক বেলা না খেলে কেউ মরে না। ওই লাউয়ের বাচ্চা কদু কথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে। সে পারত না নিজে এসে সুন্দর করে ডাকতে? একবার বললে কি বা হতো, সরি, আর মারব না, খেতে আয়। কিন্তু সে উল্টে তোত্তারা কথা বলে রাগ চড়িয়ে দিয়েছে। মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে আছে। আপাতত শ্রী মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যেন নক করল রুমের দরজার। খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা। সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই শারাফাত চৌধুরী স্নেহমাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল। অভিমানের পারদ গলেও চুরচুর। এই মানুষটার প্রতি একটু বেশিই ফুরবল সে। উনার কোনো কথা ফেলতে পারে না। কারণ বাবাকে সে কতদিন কাছে পায়? পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পরপর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশিই ভালোবাসেন। কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আদমরা হয়েছিল। অনেকদিন হসপিটালে থেকে সুস্থ হয়েছিল। দেখতে এত আদুরে হয়েছিল, খুব সহজে তার উপর সবার মায়া পড়ে গিয়েছিল। একটু বড় হয়ে বাবার আঙুল না পেয়ে বড় বাবার আঙুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলে মেয়েরা উনার রাগী রাগী মুখ দেখে ভয় পেত। খুব একটা কাজ ঘেঁষত না। এখনও তাই। অথচ সবকিছুতে শীতলের উনাকেই চায়। এখনও তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনাবাক্যে নিচে নেমে এলো। চেয়ার টেনে খেতে বসল। আজ দুপুরে স্পেশাল আইটেম সর্ষে ইলিশ। অন্যান্য পদও আছে। এলার্জিজনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না। তাই শুধু তার জন্য সীতারার হাতের স্পেশাল ডিম ভুনা। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য। তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতে না পারে, তাই ডিমটাই আগে মুখে পুরে দিল। বলা বাহুল্য, সে এভাবে মনের রাগ মিটাল। মেয়ের ছেলেমানুষই দেখে সিমিন দাঁতের দাঁত চেপে বলল, এ কি তুই শুদ্ধর ডিম খেয়ে নিলি কেন? ডিমের গায়ে কারো নাম ধাম লেখা দেখলাম না তো। আমি কি জানবো এটা কার ডিম? মুরগির ভেবেই তো খেলাম। কথা বলে সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করল, শুদ্ধ ভাই, এটা আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। মার খেয়েও দুষ্টামি কমে না এই পাজি মেয়ের। এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাস করে, থাপ্পড় দেয়, তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল। আরেক চোট খেলে দুই চোখে সর্ষে ফুল দেখবে। তাছাড়া
কেউ যদি বারবার যেচে নিজের পায়ে কুড়াল মারতে চায় তাহলে কি বা করার? অথচ শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী মুখ টিপে হাসলেন। তবে সেই হাসিটা ঠোঁটে কোণেই অদৃশ্য রয়ে গেল। কথায় বলে, হাতির গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না। সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝায় হেরে যাওয়ার পাত্র সে নয়। সহজে হার মানে ভিতুরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত। অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক। এমনকি তার কথার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করল না সে। কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বোধবুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই। অথচ শীতল মনের সুখে ডিমটার খেয়ে সর্ষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে শুদ্ধ দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই শুদ্ধ ভাইয়ে খাওন এত স্বাদ ক্যা? বড় জায়ের ইশারার শিমিন মেয়েকে আর কিছু বলল না, বরং গোজগোজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর প্লেটে তুলে দিল। চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।